আজ আমি আলোচনা করতে চলেছি মূল্যবোধ মূল্যায়নের কৌশল ও উপকরণ সম্পর্কে। শিক্ষা কেবল জ্ঞান অর্জনের মধ্যে কিন্তু সীমাবদ্ধ নয়, এটি শিক্ষার্থী নৈতিক, সামাজিক ও মানবিক মূল্যবোধ গঠনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। সত্যতা, দায়িত্ববোধ, সহমর্মিতা, সহযোগিতা, শৃঙ্খলা ইত্যাদি মূল্যবোধ একজন শিক্ষার্থীর সার্বিক ব্যক্তিত্ব গঠনে কিন্তু সহায়তা করে। কিন্তু এই মূল্যবোধগুলি দৃশ্যমান বা সরাসরি কিন্তু পরিমাপ করা যায় না। তাই এগুলির মূল্যায়নের জন্য আমাদের কিছু কৌশল বা উপকরণের উপর নির্ভরশীল হতে হয়। মূল্যবোধের মূল্যায়নের যে কৌশল, সেগুলো কি পর্যবেক্ষণ পদ্ধতি, অর্থাৎ এটি মূল্যবোধ মূল্যায়নের সবচেয়ে কার্যকর ও বাস্তবধর্মী কিন্তু পদ্ধতি। শিক্ষক শ্রেণীকক্ষ, খেলার মাঠ, সংস্কৃতি, কার্যক্রম ইত্যাদিতে শিক্ষার্থীর আচরণ কিন্তু লক্ষ্য করেন। অর্থাৎ শিক্ষার্থীরা খেলার মাঠে কেমন আচরণ করছে, তারা শ্রেণীকক্ষে কেমন আচরণ করছে, সাংস্কৃতিক কার্যক্রমে অর্থাৎ বিভিন্ন ধরনের যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হয় তাতে কীভাবে অংশগ্রহণ গ্রহণ করছে এবং তাদের আচার আচরণগুলো কেমন, সেগুলো কিন্তু শিক্ষার্থীদের কিন্তু মূল্যায়ন করা হয়। আমরা উদাহরণ সাহায্যে বলতেই পারি যে বন্ধুদের সাহায্য করা। তাই একজন বন্ধুকে যখন সহযোগিতা করছে, সে কোন কোন নিয়ম মেনে করছে বা কেমন ধরনের দায়িত্ব সে পালন করছে, সেগুলো কিন্তু আমাদের পর্যবেক্ষণ পদ্ধতির মাধ্যমে কিন্তু দেখা উচিত। এই পদ্ধতির সুবিধা কি পর্যবেক্ষণ পদ্ধতি? একজন শিক্ষার্থী যখন তাদের ক্লাসরুমে, খেলার মাঠে সমস্ত আচরণগুলো যখন দেখা হচ্ছে, তখন কি হয়, তারা কিন্তু বাস্তব আচরণের সঙ্গে বা বাস্তব পরিস্থিতির সঙ্গে কিন্তু ওরা মূল্যায়ন করা সম্ভব হয়। এখান থেকে যখন আমরা শিক্ষার্থীদের খেলার মাঠে আচরণ বা ক্লাসরুমে বা শ্রেণীকক্ষে সমস্ত কিছু যখন আমরা দেখছি এবং মূল্যায়ন করছি, তখন কিন্তু এই পদ্ধতিটাও কিন্তু একদম নির্ভরযোগ্য তথ্য পাওয়ার কিন্তু সম্ভাবনা সবথেকে বেশি থাকে। কিন্তু এই পদ্ধতিরও যেমন সুবিধা অনেক আছে, তেমন কিন্তু অসুবিধাও আছে কিছু কিছু। কী কী অসুবিধা থাকতে পারে? এই পদ্ধতি দীর্ঘমেয়াদী একটা প্রক্রিয়া, অর্থাৎ খেলার মাঠে, শ্রেণীকক্ষে বা কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে সে যে কাজগুলো করছে, তার আচার আচরণগুলো করছে, সেই আচার আচরণগুলো সমস্ত তথ্যগুলো নেওয়া এবং পরবর্তীকালে তার মূল্যায়ন করা। এই জন্য এর কিন্তু একটা কিন্তু সময় কিন্তু প্রচুর পরিমাণে লেগে থাকে, অর্থাৎ সময় সাপেক্ষ। এছাড়া কী হয়, একজন শিক্ষক যখন একজন শিক্ষার্থীর সেই নিয়মগুলো মানে অর্থাৎ আচরণগুলো ক্লাসরুমে, শ্রেণীকক্ষে, খেলার মাঠে সমস্তগুলো যখন দেখে, তখন শিক্ষক মহাশয়ের কিন্তু পক্ষপাতিত্ব কিন্তু থাকতে পারে, সঠিক মূল্যায়ন কিন্তু নাও থাকতে পারে। এটা কিন্তু একটা ত্রুটি হিসাবে ধরা যায়। আমাদের এরপরে আছে আলোচনা ও সাক্ষাৎকার, অর্থাৎ শিক্ষার্থীদের সঙ্গে নৈতিক ও সামাজিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। এতে তাদের চিন্তাভাবনা, মূল্যবোধ এবং সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা কিন্তু বোঝা যায়, যে তাদের মূল্যবোধ কতটা, তাদের চিন্তাভাবনা কতটা, সমস্ত সিদ্ধান্ত কিন্তু গ্রহণ কিন্তু বোঝা যায়। আমরা উদাহরণ হিসেবে বলতেই পারি, তুমি কেন সত্যতা গুরুত্বপূর্ণ মনে করো, কেন ভুল করলে, মানে যদি তুমি কোনো ভুল করো, সেই ভুলটাকে তুমি কিভাবে সংশোধন করবে। এই পদ্ধতির কিন্তু কিছু সুবিধাও আছে। কী সুবিধা? যখন আমরা শিক্ষার্থীর ওই তথ্যগুলো সংগ্রহ করব, তার পরিপ্রেক্ষিতে কিন্তু শিক্ষার্থীরা যে কাজগুলো বা আচার আচরণগুলো তারা দেখাচ্ছে বা লক্ষ্য করা হচ্ছে, তাহলে কি শিক্ষার্থীর যে অন্তর্নিহিত যে চিন্তাধারা, সেই চিন্তাধারা কিন্তু অবশ্যই কিন্তু বোঝা যায়। এছাড়া কী হয়, যখন শিক্ষকের সঙ্গে বারবার তাদের দেখা হচ্ছে, আলোচনা করা হচ্ছে সমস্ত কিছু, এর পরিপ্রেক্ষিতে কী হয়, শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকের কিন্তু একটা যোগাযোগের যে দক্ষতা, সেই যোগাযোগ দক্ষতা কিন্তু অবশ্যই বৃদ্ধি পায়। সেলফ অ্যাসেসমেন্ট অর্থাৎ স্বমূল্যায়ন, অর্থাৎ শিক্ষার্থীরা নিজের আচরণ ও মূল্যবোধ কিন্তু এখানে নিজেরা করতে পারে। যদি কোনো শিক্ষার্থী মনে করে আমার নিজের যে আচরণ ও মূল্যবোধ আমি ঠিক করব, তাহলে কিন্তু অবশ্যই কিন্তু করতে পারে। এই সুবিধাগুলো কী কী? আত্মসচেতনতা বৃদ্ধি পায়, দায়িত্ববোধ কিন্তু অবশ্যই কিন্তু অনেকটা গড়ে ওঠে। পরিস্থিতি বিশ্লেষণ, শিক্ষার্থীদের সামনে বাস্তব জীবনের মতো নৈতিক সমস্যা বা পরিস্থিতি তুলে ধরা কিন্তু হয় এবং তারা কী সিদ্ধান্ত নেয়
তা কিন্তু একটা মূল্যায়ন করা হয়। যেমন উদাহরণ হিসাবে কী বলা যেতে পারে, তুমি যদি রাস্তায় ধরো মনে করো তুমি রাস্তায় যদি যাচ্ছ, সেই রাস্তায় তুমি একটা টাকা পেলে, সেই টাকাটা দিয়ে তুমি কি করবে? তুমি কোথাও দান করে দেবে কোনো গরিব মানুষদের কাছ থেকে, না সেটা নিয়ে তুমি রেখে দেবে নিজের কাছে? এটা এর সুবিধা অনেক কিছু আছে, ওটা তো পরিস্থিতির শিকার হয়েছিল বলে। এই সুবিধাগুলো কী হতে পারে, তুমি যখন ওই টাকাটা পেলে তখন কী হলো, তুমি কী করবে সেটা তুমি চিন্তাভাবনা করছো। এই টাকাটা নিয়ে আমি কী করবো, নিজের কাছে রাখবো না কোনো গরিব মানুষের কাছে আমি দিয়ে দেবো বা দান করবো? তাহলে কি, তুমি যেটাই করছো না কেন, তুমি তো নিজেই একটা সিদ্ধান্ত নিচ্ছ। তাহলে সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা কিন্তু বোঝা যায়। মূল্যবোধের বাস্তব প্রয়োগ সেটা কিন্তু দেখা যায় যে তুমি নিজের সিদ্ধান্তটা তুমি নিজে নিতে কিন্তু শিখছো। এই মূল্যায়নে কিন্তু অনেকটা উপকরণ বা টুলস প্রয়োজন হয়। সেগুলো কি? রুব্রিক আছে। রুব্রিক হলো একটি নির্দিষ্ট মানদণ্ড ভিত্তিক মূল্যায়ন তালিকা, যেখানে বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের পারফরমেন্স নির্ধারণ করা হয়। ক্লাসরুমে হতে পারে বা কোনো খেলার মাঠে হতে পারে, কোনো সাহসিক অনুষ্ঠান হতে পারে, সমস্ত কিছু তাদের এখানে কিন্তু আমাদের মূল্যায়ন করা হয়, অ্যাসেসমেন্ট করা হচ্ছে। মানদণ্ড উচ্চ, মাধ্যম, নিম্ন, সততা সবসময় সত্য বলে কিন্তু বলে। মাঝে মাঝে খুব কম দায়িত্ববোধ সব কাজ কিন্তু ঠিকভাবে করে, কিছুটা করে না। এর কিন্তু সুবিধাও আছে যে কি, নিরপেক্ষ সুশৃঙ্খল মূল্যায়ন, স্পর্শ নির্দেশনা কিন্তু এখানে কিন্তু থাকে। এখানে পর্যবেক্ষণগুলো কীভাবে করা হয়? পর্যবেক্ষণ তালিকা, একজন শিক্ষক মশাই যখন আমার এই পর্যবেক্ষণটা করা হবে তখন কীভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে? চেকলিস্টের মাধ্যমে, অর্থাৎ শিক্ষার্থীর আচরণ সম্পর্কিত একটি তথ্য তালিকায় করা হচ্ছে। সেখানে কি হয়, শিক্ষক মশাই ক্রোধ চিহ্ন দিয়ে মূল্যায়ন করে থাকেন বা অনেক সময় ঠিক চিহ্ন দিয়েও মূল্যায়ন করে থাকেন। যেমন সময় মতো কাজ সম্পূর্ণ করে, অন্যদের সাহায্য করা। তাহলে কীভাবে করছে, শিক্ষার্থীরা যেটা ঠিক মনে হচ্ছে ওনার সেটাকে টিক চিহ্ন, যেটা মনে হচ্ছে না সেটাকে ক্রস চিহ্ন দিয়ে কিন্তু এখানে বোঝানো হয়ে থাকে। এর সুবিধাগুলো কি? এর কিন্তু অনেক সুবিধা থাকে যে এটা কি সহজ ও দ্রুত ব্যবহার করা হয়। কারণ আমি একটা টিক চিহ্ন দিচ্ছি আর একটা ক্রস চিহ্ন দিচ্ছি, তাহলে এটা সহজ পদ্ধতি এবং খুব দ্রুত কিন্তু এটাকে সম্পাদন করা যায়। যোগ্য ধারাবাহিক মূল্যায়নে কিন্তু এটা সহায়ক। পোর্টফোলিও, অর্থাৎ পোর্টফোলিওর মাধ্যমে কিন্তু এখানে অনেক কিছু সংগ্রহ করা হয়। যেমন ক্লাসের মধ্যে প্রজেক্টে দেওয়া হচ্ছে, সেই প্রজেক্ট বা অ্যাসাইনমেন্ট, রচনা, ছবি ইত্যাদি কিন্তু এগুলো কিন্তু শিক্ষার্থীর যে বিভিন্ন কাজ সেগুলোর মাধ্যমে কিন্তু আমরা সংগ্রহ করতে পারি। এর কিন্তু গুরুত্ব আছে। এর গুরুত্ব কী পোর্টফোলিওর? সেটা হলো সময়ের সঙ্গে কিন্তু যে উন্নতি হচ্ছে কিনা সেটা কিন্তু লক্ষ্য করা যায়, যে সময়ের সঙ্গে শিক্ষার্থীর একটা উন্নতি হচ্ছে কিনা, তাদের মধ্যে নতুনত্ব কিছু সৃষ্টি হচ্ছে কিনা, অর্থাৎ সৃজনাত্মক বা সৃজনশীলতা ও মূল্যবোধ সেগুলো কিন্তু প্রকাশ পায়। এর সুবিধাগুলো কী? সুবিধা হলো দীর্ঘমেয়াদী একটা মূল্যায়ন কিন্তু এটা সম্ভব। দীর্ঘমেয়াদী, কারণ এতটা মানে একটা প্রজেক্ট সংগ্রহ করা, সেই প্রজেক্টটা তৈরি করা, অ্যাসাইনমেন্ট করা, রচনা করা, ছবি আঁকা, সমস্ত কিছু এগুলো কিন্তু সংগ্রহ করতে হবে। সুবিধাগুলি দীর্ঘমেয়াদী মূল্যায়ন সম্ভব হয়, আর সমূল্যায়নে কিন্তু সেটা কিন্তু সুযোগ দেয়। এরপর আমরা রেটিং স্কেল। রেটিং স্কেল বলতে নির্দিষ্ট স্কেলের মাধ্যমে শিক্ষার্থীর মূল্যবোধ নির্ধারণ করা হয়। সে একটা নির্দিষ্ট স্কেলের মাধ্যমে শিক্ষার্থীর একটা মূল্যায়ন, সেই মূল্যায়নটা কিন্তু নির্ধারণ করা হবে। কীভাবে মূল্যায়ন নির্ধারণ করা হবে? 1 থেকে 5, আমরা 1 থেকে 5 এমনভাবে আমরা মূল্যায়ন নির্ধারণ করতে পারি। যেমন হয়তো 1 খুব খারাপ বা কম, বা 5 পর্যন্ত যখন আমরা যাব, 2 একটু ভালোর দিকে যাচ্ছে, 3, 4, 5 এইভাবে, অর্থাৎ ভালো, খুব ভালো, কম, এইভাবে কিন্তু আমরা রেটিং স্কেলগুলো কিন্তু করতে পারি। সুবিধাগুলো কি? এই সুবিধা, এটা আমরা তুলনামূলকভাবে বিশ্লেষণ করা সহজ। অর্থাৎ একজন দেখা যায় 1 অর্থাৎ খুব কম পেয়েছে, কেউ হয়তো 3 পেয়েছে, সেটা ভালো, যে 5 পেয়েছে অত্যন্ত ভালো বা খুব ভালো, এমনভাবে কিন্তু আমরা তুলনামূলক সমস্ত কিছু কিন্তু বিশ্লেষণ কিন্তু সহজভাবেই কিন্তু আমরা করে থাকি। এই শিক্ষাগত গুরুত্বগুলো কি? শিক্ষার্থীর একটা নৈতিক মূল্যায়ন করা যায়। শিক্ষার্থীদের যে নৈতিক মূল্যায়ন বা সঠিক যে দিক নির্দেশনা দেওয়া কিন্তু সম্ভব হয়। সম্ভব হয় কি? শিক্ষক শিক্ষার্থীর সম্পর্কে উন্নতি হয়, ব্যক্তিত্ব গঠনে কিন্তু সহযোগিতা কিন্তু হয়ে থাকে। এই সীমাবদ্ধতা আছে কিছু। সীমাবদ্ধতাগুলো কি? মূল্যায়ন বোধ সরাসরি পরিমাপ করা কিন্তু একদম খুবই কঠিন, কারণ এখানে ব্যক্তিভেদ, এক একজন ব্যক্তির অ্যাসাইনমেন্ট এক একভাবে হয়, তাহলে ব্যক্তিভেদে ভিন্নতা থাকে।
শিক্ষক কিন্তু পক্ষপাতেরও কিন্তু সম্ভাবনা থাকে। কারণ সে যেটা মনে করছে একজন শিক্ষার্থীকে কোনোটা দেখা গেল খুব ভালো, আবার কোনো শিক্ষার্থী হয়তো একই আচরণ করছে, একই কাজ করছে হয়তো খুব ভালো, আর কাউকে হয়তো ভালো দিচ্ছে। তাহলে এখানে শিক্ষক কিন্তু পক্ষপাত করতেই কিন্তু পারে। আমরা সর্বশেষ কী বলতে পারি যে মূল্যবোধ সম্পর্কে, মূল্যবোধ মূল্যায়নের একটি সূক্ষ্ম গুরুত্বপূর্ণ, মানে ছোট কিন্তু এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রক্রিয়া। শুধুমাত্র শিক্ষার্থীর পরীক্ষা, মানে শিক্ষার্থীর যে পরীক্ষা হবে সেই পরীক্ষার মাধ্যমে কিন্তু নয়, বরং শিক্ষার্থী কি হাতে কলমে অর্থাৎ প্র্যাকটিক্যালভাবে কাজ করার যদি আমরা পর্যবেক্ষণ করানো হয় কোনো কিছু দেখে, সেটা কিন্তু অনেকটা কিন্তু নির্ভরযোগ্য হবে। রুব্রিক, পোর্টফোলিও ইত্যাদির মাধ্যমে শিক্ষার্থীদের কিন্তু সামগ্রিক উন্নয়ন মূল্যায়ন কিন্তু করা উচিত। এতে শিক্ষার্থীরা কী হবে, শুধুমাত্র যে জ্ঞান অর্জন করবে সেটা কিন্তু নয়, তারা বাস্তবের সঙ্গে মানিয়ে নিতে পারবে। বাস্তবে কী হচ্ছে, কীভাবে সেই কাজটা করতে হবে, মুখস্থ বিদ্যার মাধ্যমে নয়, তারা কিন্তু সঠিকভাবে কিন্তু সেগুলো করতে পারবে, অর্জন করতে পারবে, বরং একজন ভালো মানুষ হিসেবে কিন্তু গড়ে উঠতে পারবে। যে একজন শিক্ষার্থী সুন্দরভাবে একটা ভালো মানুষ বা একটা শিক্ষক মশাই, যে বলা হয় শিক্ষকদের যে মানুষ গড়া কারিগর, তাই একটা শিক্ষার্থী কিন্তু সার্বিক মূল্যায়ন কিন্তু আমরা এইভাবে কিন্তু করতেই পারি।